হাই, আমি সৌমিত্র রক্ষিত। তোমরা দেখছো ক্লাসে পার্ট এ স্যার। আমার এই নতুন সেট দেখতে পাচ্ছ। আমার সেট পুরোপুরি রকম ভাবে রেডি হয়ে গেছে। আগে যেখান থেকে ভিডিও দিচ্ছিলাম সেখানে কিন্তু সেট পারমানেন্ট সেট ছিল না। এখানে আমার কাজ চলছিল, সেটআপটার কাজ চলছিল। এখন সেটআপের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তাই এরপর থেকে সমস্ত ভিডিও তোমরা এখান থেকেই দেখতে পাবে, এখান থেকেই শুট করা হবে। এবং তোমাদের এই সেটআপটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবং কেমন হয়েছে সেটআপটা, আর কোনো মডিফিকেশন দরকার আছে নাকি, সেই যদি সাজেশন যদি দেওয়ার আছে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেই সাজেশন অবশ্যই দিতে পারো, কমেন্ট করে জানাবে সেটা। তো এরপর বলি যে আমরা এরপর আমাদের এই আজকের ভিডিও শুরু করতে চলেছি। ক্লাস এপার্টার ভিডিও শুরু হতে চলেছে এবং তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোপুরি রকম ভাবে দেখবে, সম্পূর্ণ দেখবে, শেষ অবধি দেখবে, যাতে তোমরা ভালো কিছু শিখতে পারো। চলো আজকের ভিডিও আমরা শুরু করে নিই। দেখে নিই আজকে কি আছে আমাদের এই ভিডিওতে। দেখো, এরপরে আমি আমার লেসনটা শুরু করছি। এখানে কি দেওয়া আছে? দ্য নিউ রেস্টুরেন্ট ওয়াজ পপুলার ফর এ উইক, বাট ইট ওয়াজ জাস্ট এ ফ্ল্যাশ ইন দ্য প্যান। Soon no one was talking about it. The new restaurant was popular for a week, but it was just a flash in the pan. Soon no one was talking about it. নতুন যে রেস্টুরেন্টটা সেটা এক সপ্তাহের জন্য খুবই পপুলার হয়েছিল, কিন্তু আসলে যেটা বোঝা গেল যে এটা ছিল কি, ফ্ল্যাশ ইন দ্য প্যান। ফ্রাইং প্যানে দেখো না একবার করে আগুনের ঝলক উঠে, ওটা কিন্তু একবারেই হয়, তেলটা দেওয়ার পরে একবারেই হয় ঝলকটা। এরপর বাট ইট ওয়াজ জাস্ট এ ফ্ল্যাশ ইন দ্য প্যান, সুন নো ওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট ইট। খুব শীঘ্রই দেখা গেল কি, কেউ এই বিষয়ে আর কথাই বলছে না, এই রেস্টুরেন্ট নিয়ে কোনো কথাই বলছে না। অর্থাৎ রেস্টুরেন্টটা এক সপ্তাহের জন্য খুব পপুলার হয়েছে, সমস্ত লোকেরা যাচ্ছে, সেটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে, কিন্তু পরে বোঝা গেল যে এটা অ্যাকচুয়ালি কি ছিল, ফ্ল্যাশ ইন দ্য প্যান। এটা এই যে পপুলারিটিটা, এই যে জনপ্রিয়তাটা বা এই যে অ্যাট্রাকশন বা আকর্ষণটা, এটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী ব্যাপার ছিল, দীর্ঘস্থায়ী ব্যাপার নয়। এই যে ক্ষণস্থায়ী ব্যাপারটা, এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি এখানে, ফ্ল্যাশ ইন দ্য প্যান। সুন নো ওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট ইট। খুব শীঘ্রই দেখা গেল যে এই বিষয় নিয়ে, এই রেস্টুরেন্ট নিয়ে আর কেউ কোনো কিছুই কথা বলছে না। তো আমাদের এখানে খুব ওই যে অ্যাট্রাকটিভ যে বা একটা স্পেশাল যে ইউসেজ বা ইডিয়াম বা ফ্রেজ যেটা আমরা এখানে ব্যবহার করছি, সেটা হচ্ছে কি, ফ্ল্যাশ ইন দ্য প্যান। চলো এটার মিনিংটা আরো একবার আমি দেখে নিই। আমি স্লাইডে কি দিয়ে রেখেছি দেখো। এটা কি বললাম যে ফ্ল্যাশ ইন দ্য প্যান, এটা হচ্ছে সবচাইতে ওই যে পপুলার যে এক্সপ্রেশনটা এখানে আমরা ব্যবহার করেছি। চলো এরপর এটার মিনিংটা আমরা দেখে নিই। মিনিং এ কি লিখেছি, এটা ফ্ল্যাশ ইন দ্য প্যান। ফ্ল্যাশ ইন দ্য প্যান মানে হচ্ছে টেম্পোরারি সাকসেস অর অ্যাটেনশন, অফেন ফলোড বাই র্যাপিড ডিক্লাইন অর ডিসঅ্যাপিয়ারেন্স। টেম্পোরারি সাকসেস, ক্ষণস্থায়ী সাফল্য, বা অ্যাটেনশন বা আকর্ষণ, মনোযোগ, যেটা জেনারেলি তারপরে কি আছে, ফলোড বাই র্যাপিড ডিক্লাইন, তারপরেই ওর খুব খুব দ্রুত তার মানে কি বলবো, অধোগতি হয়ে যায়, অর্থাৎ সেটা কমে যায়, ডিক্লাইন হতে থাকে বা ডিসঅ্যাপিয়ারও হয়ে যায়। মানে কোনো বিষয়, কোনো জিনিসের যদি খুব স্বল্পস্থায়ী কোনো সাকসেস আসে, সাফল্য আসে, বা অ্যাট্রাকশন তৈরি হয়, বা অ্যাটেনশন গ্র্যাব করে, এবং তার পরবর্তীকালেই যদি তার সেই সাকসেস, তার যে অ্যাটেনশন বা তার যে অ্যাট্রাকশন, সেগুলো যদি কমে যায়, র্যাপিড, খুব দ্রুত গতি যদি ডিক্লাইন হয়ে যায় বা ডিসঅ্যাপিয়ারই করে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ফ্ল্যাশ ইন দ্য প্যান। যেরকম ভাবে আমি আগেই বলে দিলাম যে ফ্ল্যাশ ইন দ্য প্যান, ফ্রাইং প্যানে দেখবে তেল দেওয়ার পর একবার কিন্তু আগুনের ঝলক উঠে, এবং কিন্তু সেটা বারবার হয় না, একবারেই হয়, খুব ক্ষণস্থায়ী, খুব কম সময়ের জন্য এটা হয়ে থাকে, কিন্তু বারবার আর হয় না। এবং ওই যে ফ্ল্যাশ ইন দ্য প্যান, ফ্রাইং প্যানে যে আগুনটা যেটা ওঠে, সেটার সঙ্গে তুলনা করে কোনো টেম্পোরারি সাকসেসকে, কোনো অ্যাটেনশন, যেগুলোর খুব অ্যাটেনশন গ্র্যাব করছে কোনো একটা স্বল্প সময়ের জন্য, সেই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করে থাকি। এটা তোমার এক্সপ্রেশন, এই তোমার সেন্টেন্সকে কিন্তু খুব বিউটিফুল বানিয়ে দেবে। চলো নেক্সট এক্সপ্রেশন আমরা দেখি, নেক্সট সেন্টেন্স কি আছে আমরা দেখে নিই একবার। এরপর দেখো কি আছে এখানে, অন্য আরেকটা সেন্টেন্স আমি ব্যবহার করেছি। দ্য আদার টিম মেম্বার্স লেফট অ্যান্ড দ্য টিম লিডার ওয়াজ লেফট হোল্ডিং দ্য ব্যাগ ট্রাইং টু এক্সপ্লেন ব্যাড প্রজেক্ট। দ্য আদার টিম মেম্বার্স লেফট, অন্যান্য দলের যে সমস্ত সদস্যরা ছিল, টিমের যে মেম্বার্সরা ছিল, তারা চলে গেল। অ্যান্ড দ্য টিম লিডার ওয়াজ লেফট হোল্ডিং দ্য ব্যাগ,
আর টিম লিডার কি, সেই ব্যাগটা ধরে আছে, ট্রাইং টু এক্সপ্লেন এ ব্যাড প্রজেক্ট। এবং সে কি করছে, তার মালিক পক্ষের কাছে বা যারা যে সিনিয়র অথরিটি আছে তাদেরকে সে এক্সপ্লেন করার চেষ্টা করছে এই যে প্রজেক্টটা এতটা ব্যাড কেন হলো, এত খারাপ কেন হলো, আনসাকসেসফুল কেন হলো, সেইটা বোঝানোর চেষ্টা করছে। অন্যান্য টিম মেম্বার্স চলে গেছে, টিম লিডারের ঘাড়ে চাপিয়ে নিয়ে, দায়িত্বটা চাপিয়ে নিয়ে চলে গেছে। এই যে লেফট হোল্ডিং দ্য ব্যাগ, দ্য টিম লিডার ওয়াজ লেফট হোল্ডিং দ্য ব্যাগ, সে ব্যাগটা ধরে আছে, ট্রাইং টু এক্সপ্লেন আ ব্যাড প্রজেক্ট। এবং সে কি করছে, সে চেষ্টা করছে এই প্রজেক্টটা এতটা ব্যাড কেন হলো, বা এই ব্যাড প্রজেক্টটা ফেলিয়ারের কারণ কি, কি কি কারণে এটা ফেলিয়ার হয়েছে, এই সমস্ত জিনিসগুলো সে এক্সপ্লেন করছে। এখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্সপ্রেশনটা এখানে ব্যবহার করা হয়েছে, হোল্ডিং দ্য ব্যাগ। হোল্ডিং দ্য ব্যাগ এই ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে এটা লিভ হোল্ডিং দ্য ব্যাগ, লিভের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, লেফট হোল্ডিং দ্য ব্যাগ এরকম ভাবে ইউজ করা হয়। চলো এখানে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, দেখো বি লেফট হোল্ডিং দ্য ব্যাগ, এই যে বললাম অনেক ক্ষেত্রেই লেফট হোল্ডিং দ্য ব্যাগ, অর্থাৎ ধরো না কি রকম ভাবে এখানে দেখো একটা চোরের ছবি দেওয়া আছে, মানে কি তুমি ধরে নাও দুজন ব্যক্তি দুটো চোর একসঙ্গে চুরি করতে গেল, এবং যখন শুনলো যে পুলিশ আসছে এবং তাদেরকে ঘিরে ফেলেছে, একজন ব্যক্তি কি করলো, একজনের ঘাড়ে ওই ব্যাগটা দিয়ে নিয়ে সটকে গেল। অর্থাৎ এর উপর যার ঘাড়ে আছে ব্যাগটা তাকেই কিন্তু এক্সপ্লেন করতে হবে, সবাই ভাবে ওই চোর, ওই একমাত্র দায়ী, কিন্তু সেটা তো নয়। অর্থাৎ লেফট হোল্ডিং দ্য ব্যাগে তুমি কি বুঝতে পারছো, যে রেসপন্সিবিলিটিটা একজনের ঘাড়ে চলে যায়, কিন্তু দায়বদ্ধতাটা একজনের ঘাড়ে চলে যায়। এটার মিনিংটা কি এখানে চলো আমি লিখে রেখেছি, দেখিয়ে দিচ্ছি। বি লেফট হোল্ডিং দ্য ব্যাগ টু মেক সামওয়ান দ্য স্কেপগোট। এই যে বলি আমরা যেরকম ভাবে হিন্দিতে বলে থাকি বলি কা বাখরা, বাংলাতে বলে থাকি বলির পাঁঠা, ঠিক আছে, টু মেক সামওয়ান দ্য স্কেপগোট, ইংরেজিতে বলি স্কেপগোট, কাউকে বলির পাঁঠা বানানো। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, বি লেফট হোল্ডিং দ্য ব্যাগ। বি লেফট বলতে এখানে যে বিটা ব্যবহার করেছি আমি, এখানে যে বি ব্যবহার করেছি, বি হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়াই যাই হোক, একটা বি ভার্বকে এখানে ব্যবহার করতে হবে। বি লেফট হোল্ডিং দ্য ব্যাগ, সেখানে আমি মিনিংটা বলে দিলাম, টু মেক সামওয়ান দ্য স্কেপগোট, কাউকে স্কেপগোট বানানো, কোনো কিছু দায়িত্বটা বা দায়বদ্ধতাটা একজনের ঘাড়ে চাপিয়ে নিয়ে তাকে বলির পাঠা বানানো, সেক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশন ব্যবহার করে থাকি, বি লেফট হোল্ডিং দ্য ব্যাগ। চলো নেক্সট এক্সপ্রেশন আমরা দেখে নিই কি আছে। The students gave the teacher a hard time on his first day. They dropped their books, passed notes while he was talking, and were generally uncooperative. The students gave the new teacher a hard time on his first day. They dropped their books, passed notes while he was talking, and were generally uncooperative. দেখো স্টুডেন্টসরা টিচারকে তার প্রথম দিন কোনো একজন টিচার হয়তো স্কুলে জয়েন করেছেন, তিনি ক্লাস করতে আসছেন, এবং সেই সময়ে প্রথম দিনে স্টুডেন্টরা কি করলো, তার অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছিল, হার্ড টাইম দিয়েছিল তাকে। হার্ড টাইম মানে কি, একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল, ডিফিকাল্ট টাইম তার জন্য ছিল সেদিনে ক্লাসটা। এবং কি কি করছিল, দে ড্রপ দেয়ার বুকস, তারা বারবার করে বই ফেলছে, পাস্ট নোটস, তারা নোট পাস করছে, একবার করে এই দিক থেকে কেউ খাতা দিচ্ছে, কেউ একবার ওই দিক থেকে খাতা দিচ্ছে, এরকম ভাবে করছে যখন তিনি পড়ানোর চেষ্টা করছিলেন, while he was talking, অর্থাৎ টকিং বলতে লেকচারটা দিচ্ছিলেন। অ্যান্ড ওয়ে জেনারেলি আনকোঅপারেটিভ, এবং এই স্টুডেন্টসরা ছিল কি জেনারেলি বলা যেতে পারে যে আনকোঅপারেটিভ, সাহায্য করছিল না কিন্তু শিক্ষক মহাশয়কে ওই পড়ানোর ক্ষেত্রে বা পড়াতে দিতে কিন্তু সাহায্য করছিল না, যাতে লেসনটা ঠিকঠাক হয় সেই রকম কোনো সাহায্য করছিল না। এখানে দেখো তোমরা কোন এক্সপ্রেশনটাকে, দেখো তো এইখানে আগে বলে থাকি, দাঁড়াও এক্সপ্রেশনটা পরে আসবে, বলো তো এই রকম জিনিস কারা কারা তোমরা স্টুডেন্টসরা স্কুলে করেছো বা এখনো করো, যে টিচারকে বিরক্ত করা, তাকে ওই যে হার্ড টাইম দেওয়া, তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে দেওয়া, তাকে পড়াতে না দেওয়া, বিরক্ত করা, ক্লাসে ডিস্টার্ব করা, এগুলো কারা কারা করে থাকো। ব্যক্তিগতভাবে বলে রাখি, আমিও নিজে ছোট সময় যখন স্কুলে পড়তাম এরকম প্রচুর বদমাইশি আমরা করেছি, এবং আশা করি তোমরাও অনেকেই করেছো এরকম বদমাইশি। চলো এটার মিনিংটা দেখে নিই। এখানে কোন এক্সপ্রেশনটা আমরা খুব আকর্ষণীয় মনে হচ্ছে সেটাকে দেখে নিই। প্রথমে দেখো কি আছে, গিভ সামওয়ান আ হার্ড টাইম, ওইখানে দেওয়া ছিল গিভ সামওয়ান আ হার্ড টাইম, বললাম দ্য স্টুডেন্টস গেভ দ্য টিচার আ হার্ড টাইম। এখানে কোন এক্সপ্রেশনটাকে তোমাদের খুব আকর্ষণীয় মনে হলো, গিভ সামওয়ান আ হার্ড টাইম, এটার মিনিংটা কি, মিনিংটা আমি এখানে লিখে রেখেছি, দেখো দেওয়া আছে স্লাইডে, গিভ সামওয়ান আ হার্ড টাইম
মানে হচ্ছে টু বি ডিফিকাল্ট উইথ সামওয়ান, কারোর সঙ্গে খুব মানে খুব কাঠিন্যের সঙ্গে বা খুব কঠোর ভাবে কারোর সঙ্গে ডিল করা, ঠিক আছে। টু গিভ সামওয়ান আননেসেসারি ডিফিকাল্টি, কাউকে অপ্রয়োজনীয় ভাবে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দেওয়া বা কঠিন পরিস্থিতি কারোর জন্য তৈরি করা অপ্রয়োজনীয়, মানে কোনো কারণ নেই, ফালতুই করে দিল। এই ক্ষেত্রে আমরা কি বলে থাকি, গিভ সামওয়ান আ হার্ড টাইম, গিভ সামওয়ান আ হার্ড টাইম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট সেন্টেন্স কি আছে দেখে নি। In this classroom, the teacher is in control. The teacher calls the shots, not the students. এই ক্লাসরুমে টিচারই কন্ট্রোল করবে, মানে এই ক্লাসরুমের নিয়ন্ত্রণটা আছে টিচারের হাতে। দ্য টিচার কলস দ্য শটস, নট দ্য স্টুডেন্ট। এবং এই ক্লাসে, এই ক্লাসরুমে টিচারই কি করবে, কল দ্য শটস, কলস দ্য শট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, দ্য টিচার কলস দ্য শট, নট দ্য স্টুডেন্ট, স্টুডেন্টসরা কিন্তু নয়। এই ক্লাসরুমের নিয়ন্ত্রণ শিক্ষক মহাশয়ের হাতে আছে এবং এই ক্লাসরুমের টিচার কি করে, কলস দ্য শট, নট দ্য স্টুডেন্ট। এখানে তাহলে বুঝতে পারছো যে এখানে কোন এক্সপ্রেশন বা কোন ইডিয়াম বা কোন ফ্রেজটাকে আমি ফোকাস করার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছো। স্লাইডে দেওয়া আছে, দেখে নাও। স্লাইডে কি লেখা আছে, কল দ্য শটস, কল দ্য শটস। কল দ্য শটস মানে কি, চলো দেখে নি আমি কি লিখে রেখেছি। দেখো, কল দ্য শটস, কল দ্য শটস মানে হচ্ছে টু টেক ডিসিশনস, to give orders, to be the supreme controller of something. ডিসিশন নেওয়া, কোনো একটা জিনিসের বা কোনো একটা জায়গাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। টু গিভ অর্ডার্স, অর্ডার দেওয়া। টু বি দ্য সুপ্রিম কন্ট্রোলার অফ সামথিং, কোনো কিছু সুপ্রিম কন্ট্রোলার, সর্বে সর্বা, কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা, সর্বে সর্বা হওয়া। সর্বে সর্বা দায়িত্বশীল যে ব্যক্তি, সেই ক্ষেত্রে তাকে বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, কল দ্য শটস। ওই যে যেখানে বললে না যে দ্য টিচার কল দ্য শট, নট দ্য স্টুডেন্টস, মানে এই ক্লাসরুমের ভিতরে টিচারই শুধুমাত্র সমস্ত সিদ্ধান্ত নেবে, টিচারই শুধুমাত্র সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যোগ্য, তিনিই নিতে পারবেন, তারই শুধুমাত্র অধিকার আছে, তিনি শুধুমাত্র অর্ডার পাস করবেন। টু গিভ অর্ডার্স, টু বি দ্য সুপ্রিম কন্ট্রোলার অফ সামথিং, এই ক্লাসরুমের সমস্ত নিয়ন্ত্রণটার দায়িত্বটা আছে সেই শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, কল দ্য শটস। আশা করি বুঝেছো। চলো এরপর নেক্সট সেন্টেন্স আমরা দেখে নি কি আছে। দেখো এখানে এখানে আমি লিখেছি কি, the sudden demise of the rich businessman has opened up a can of worms, raising some vital questions about the ownership of his businesses and the unsettled debts. ঠিক আছে, কি বললাম, the sudden demise of the rich businessman has opened up a can of worms, raising some vital questions about the ownership of his businesses and unsettled debts. এটার মানেটা আগে আমরা বুঝে নি যে কি আছে, এইটার মানেটা কি, তারপরে আমরা সেই স্পেশাল যে ফ্রেজ বা সেই যে স্পেশাল যে ইডিয়াম সেটা সম্বন্ধে জানবো। আগে মানেটা জেনে নি, এই সেন্টেন্সের মানেটা কি। সাডেন ডিমাইজ, ডিমাইজ মানে হচ্ছে ডেথ, মৃত্যু, যে হঠাৎ যে মৃত্যুটা হয়ে গেল কার, অফ দ্য রিচ বিজনেসম্যান, কোন একজন রিচ বিজনেসম্যানের হঠাৎ একবার মৃত্যু হয়ে গেছে, কোন একজন বিজনেসম্যানের হঠাৎ মৃত্যু হয়েছে, এবং মৃত্যু হওয়ার পর তার এই যে হঠাৎ যে মৃত্যু সেটা কি করেছে, হ্যাজ ওপেনড আপ এ ক্যান অফ ওয়ার্মস, মানে কীট, ছোট ছোট কীট বা পোকাদের যেন একটা ক্যানকে ওপেন করে দিচ্ছে, মানে কোনো একটা ডাব্বা বা কোনো একটা কৌটোর যদি ওপেন করে এবং সেটার মধ্যে যদি যদি ছোট কটা পোকা মাকড় থাকে এবং সেটা ওপেন করলে কি হবে, লিডটা তুমি যদি সরিয়ে দাও, ঢাকনাটা সরিয়ে দাও, হড়হড় করে বা সড়সড় করে সমস্ত পোকামাকড় গুলো বেরিয়ে আসবে। এগুলো কি প্রবলেম ক্রিয়েট করে। তো ওই একই রকম ভাবে এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু লিটারাল মিনিং আমি যেরকম ভাবে বললাম যে লিডটা সরিয়ে দিল, পোকামাকড় বেরিয়ে এলো, ওই মিনিং এ কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এটা অন্য রকম মিনিং এ ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে, কোন মিনিং এ, তোমরা ধীরে ধীরে বুঝতে পেরে যাবে। সাডেন ডিমাইজ অফ দ্য রিচ বিজনেসম্যান, ওই যে ধনী ব্যবসায়ীটা, তার মৃত্যুটা কি করেছিল, হ্যাজ ওপেনড আপ ক্যান অফ ওয়ার্মস, কি ওপেন আপ করে দিয়েছে, ক্যান অফ ওয়ার্মস করে দিয়েছে, সেটাকে ওপেন আপ করেছে। কি রিলেটেড, রেজিং সাম ভাইটাল কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য ওনারশিপ অফ হিজ বিজনেসেস, এবং কিছু প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে তার যে বিজনেস গুলো ছিল সেগুলোর ওনারশিপটা, সেগুলোর মালিকানা কি হবে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে। আর কি নিয়ে প্রশ্ন তুলেছে, আনসেটেলড ডেটস,
তার কিছু ঋণ ধার ছিল, সেগুলো সম্বন্ধ যেগুলো সেটেল হয়নি, অর্থাৎ ঋণ ধারগুলো চুকে যায়নি, সেগুলোকে চোকাবে, সেগুলো নিয়েও কিছু প্রশ্ন তুলে দিয়েছে, ভাইটাল কোয়েশ্চেন কিছু তুলে দিয়েছে। অর্থাৎ কি ক্যান অফ ওয়ার্মস তারা বের করলো, তারা বলছি কি ক্যান অফ ওয়ার্মস বেরিয়ে এলো তার মৃত্যুর সঙ্গে সঙ্গে, ওই ধনী ব্যবসায়ীটার সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে। ক্যান অফ ওয়ার্মসটা হচ্ছে কি কিছু ভাইটাল কোয়েশ্চেন, কোনটা রিলেটেড, ওই যে ব্যবসায়ীটা যিনি মারা গেছেন তার বিজনেস গুলো যেগুলো রানিং বিজনেস আছে সেইগুলোর ওনারশিপ কি হবে, মালিকানা কি হবে, সেই রিলেটেড কিছু ক্যান অফ ওয়ার্মস বেরিয়ে এসছে, অর্থাৎ কিছু কোয়েশ্চেন্স বেরিয়েছে। আর কি আনসেটেল ডেটস, তার কিছু ঋণ ছিল সেগুলো কি হবে, সেই রিলেটেড কিছু প্রশ্ন চিহ্ন উঠে এসছে। তাহলে এখানে দেখো তোমরা কি দেখতে পেলে, কি এক্সপ্রেশন দেখতে পেলে, ওপেন আপ ক্যান অফ ওয়ার্মস, এটা হচ্ছে স্পেশাল একটা এক্সপ্রেশন। ওপেন আপ এ ক্যান অফ ওয়ার্মস, অনেক ক্ষেত্রে আপটা ব্যবহার করা হয় না, অনেক ক্ষেত্রে এরকম ভাবে লিখে দেওয়া হয় ওপেন আ ক্যান অফ ওয়ার্মস, ওপেন আ ক্যান অফ ওয়ার্মস। এটার মানেটা কি, চলো এখানে দেখে নি মানেটা আমি কি লিখে রেখি। ওপেন আপ এ ক্যান অফ ওয়ার্মস মানে হচ্ছে টু ব্রিং ইন সাম আনএক্সপেক্টেড অ্যান্ড কমপ্লিকেটেড প্রবলেমস, অর্থাৎ কিছু অপ্রত্যাশিত এবং জটিল সমস্যাকে নিয়ে আসা, কিছু অপ্রত্যাশিত এবং জটিল সমস্যাকে নিয়ে আসা, নতুন নতুন বা অপ্রত্যাশিত জটিলতা বা অপ্রত্যাশিত কিছু সমস্যাকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ওপেন আপ ক্যান অফ ওয়ার্মস। ঠিক আছে, চলো নেক্সট সেন্টেন্স দেখি কি আছে। দেখো নেক্সট সেন্টেন্সে কি লিখেছি আমি, they made some very wise and profitable investment and now they can retire and live off the interest there on the gravy train। দেখো কি বললাম, they made some very wise and profitable investment and now they can retire and live off the interest there on the gravy train। দেখো তারা কিছু খুবই ওয়াইজ মানে বিজ্ঞতার সঙ্গে খুব চিন্তা ভাবনা করে এবং কিছু প্রফিটেবল বলা যেতে পারে, শুধু চিন্তা ভাবনা করে যে ইনভেস্টমেন্টটা করেছে নয়, প্রফিটেবলও হচ্ছে, সেগুলো খুব চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে, খুব বিজ্ঞতার সঙ্গে তারা কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট করেছে, বিনিয়োগ করেছে, এবং এমন বিনিয়োগ করেছে যেটা এত বেশি প্রফিটেবল যে তারা কি করতে পারে, নাও দে ক্যান রিটায়ার, তারা এখন কাজ থেকে রিটায়ারমেন্ট নিতে পারে, and live off the interest, এবং সেই ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্টটা আসছে, ঠিক আছে, লভ্যাংশটা আসছে, সেটার উপরেই তারা বসে বসে গোটা জীবন কাটিয়ে দিতে পারে, মানে কাজ করার আর দরকার নেই, সেই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিটটা আসছে সেটাতেই তারা গোটা জীবনটা কাটিয়ে দিতে পারে। দে আর অন দ্য গ্রেভি ট্রেন, দে আর অন দ্য গ্রেভি ট্রেন, তারা গ্রেভি ট্রেনে আছে। এই যে গ্রেভি ট্রেন এটাই হচ্ছে স্পেশাল এক্সপ্রেশন, যেটা বা স্পেশাল ইডিয়াম বলা যেতে পারে বা ফ্রেজ বলতে পারো, এই গ্রেভি ট্রেন এটাকেই আমি দেখানোর জন্য তোমাদেরকে ওই সেন্টেন্সটা বললাম। এটার মানেটা কি, মানেটা দেখো কি আছে, মানেটা আছে গ্রেভি ট্রেনের মানে হচ্ছে a position in which a person or group receives excessive and unjustified money or advantages with little or no effort। এমন একটা পজিশন যেটার ক্ষেত্রে কি হয়, ইন হুইচ ও পারসন, এমন একটা পজিশন, এমন একটা জায়গাতে তুমি পৌঁছে যাচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে পৌঁছে যাচ্ছে যেখানে কোনো একজন ব্যক্তি বা বলা যেতে পারে কোনো একজন গ্রুপ, কোনো একটি গ্রুপ, সরি কোনো একজন নয়, কোনো একজন ব্যক্তি বা কোনো একটি গ্রুপ কি করে, এক্সেসিভ অ্যামাউন্ট, আনজাস্টিফাইড অ্যামাউন্ট, মানে প্রচুর পরিমাণে টাকা পেয়ে যায় বা অ্যাডভান্টেজ পেয়ে যায়, এবং যেটার জন্য তাকে কোনো পরিশ্রমও করতে হয় না, অলমোস্ট কোনো পরিশ্রম করতে হয় না, উইথ লিটিল অর নো ইফোর্ট, মানে এমন একটা পজিশনে, এমন একটা অবস্থাতে, এমন একটা লেভেলে তুমি পৌঁছে যাচ্ছ যেটার ফলে তুমি এত পরিমাণ টাকা বা এত পরিমাণ অ্যাডভান্টেজ পাচ্ছ যেটার জন্য তোমাকে আর কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো প্রচেষ্টা করতে হচ্ছে না, কোনো এফোর্ট দেওয়ার তোমার প্রয়োজনীয়তা নেই। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি, গ্রেভি ট্রেনের, এই যে অন দ্য গ্রেভি ট্রেন বা অন এ গ্রেভি ট্রেন, এইরকম ব্যবহার করে থাকি। গ্রেভি ট্রেনটাই হচ্ছে ওই যে এক্সপ্রেশনটা বললাম যে বা ইডিয়ামটা বা ফ্রেজটা, এটা কিন্তু ইনফর্মাল ইংরেজিতে ব্যবহার করা হয়। চলো নেক্সট সেন্টেন্স দেখে নি কি আছে। এর পরেরটা দেখো কি আছে, I would be happy to let you work on that project by yourself, but I would like to know how you are progressing. Remember to keep me in the loop, please.
কি লেখা আছে? I would be happy to let you work on that project by yourself, but I would like to know how you are progressing. Remember to keep me in the loop, please. মানে আমি খুব খুশি হব তোমাকে তোমার মতো ভাবে এই প্রজেক্টটাতে কাজ করতে দিতে, বাট আই উড লাইক টু নো হাউ ইউ আর প্রোগ্রেসিং। কিন্তু তা সত্ত্বেও আই উড লাইক টু নো হাউ ইউ আর প্রোগ্রেসিং, কিন্তু সেটা ছাড়াও আমি জানতে চাইবো যে কি রকম প্রোগ্রেস করছো, কতটা অগ্রগতি হচ্ছে এই প্রজেক্টটাতে, সেটাও কিন্তু আমি জানতে চাইবো। রিমেম্বার টু কিপ মি ইন দ্য লুপ, ভুলো না কিন্তু, মনে রাখবে। রিমেম্বার মানে মনে রাখা, আমাকে লুপের মধ্যে রাখতে মনে রাখবে কিন্তু। রিমেম্বার টু কিপ মি ইন দ্য লুপ, কিপ মি ইন দ্য লুপ। এইখানে দেখো একটা এক্সপ্রেশন বা ইডিয়াম বা ফ্রেজ আছে যেটা খুব ইন্টারেস্টিং মনে হবে। কোনটা বলো তো? দেখো কি এলো, ইন দ্য লুপ। ইন দ্য লুপ এই এক্সপ্রেশনটা বা এই ইডিয়ামটা বা এই ফ্রেজটা আমি ব্যবহার করেছি, ইন দ্য লুপ। ইন দ্য লুপটার মানেটা কি? ইন দ্য লুপ কি লেখা আছে? টু কিপ সামওয়ান ইনফর্ম, কাউকে অবগত রাখা, কোনো বিষয় সম্বন্ধে, কোনো ডেভেলপমেন্ট সম্বন্ধে, কোনো নিউজ সম্বন্ধে, কোনো তথ্য সম্বন্ধে অবগত রাখা। ইন দ্য লুপ, ইন দ্য লুপ মানে হলো টু কিপ সামওয়ান ইনফর্ম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরেরটা আমি দেখে নি কি আছে। এরপরে দেখো কি লেখা আছে। আফটার সেভারাল ডেজ ইন দ্য হসপিটাল, প্রকাশ ওয়ান্টেড টু গো হোম. He told the doctor he was feeling in the pink and there was no reason for him to stay any longer. কয়েকদিন হসপিটালে থাকার পর প্রকাশ বাড়ি যেতে চাইছিল, তাই সে কি করলো? হি টোল্ড দ্য ডক্টর হি ওয়াজ ফিলিং ইন দ্য পিঙ্ক, সে ডাক্তারকে বলল যে হি ওয়াজ ফিলিং ইন দ্য পিঙ্ক and there was no reason for him to stay any longer, এবং তার কাছে আর কোনো কারণ ছিল না হসপিটালে আর থাকার, মানে হসপিটালে থাকার জন্য আর কোনো কারণ নেই, অর্থাৎ সুস্থ হয়ে গেছে। এখানে দেখো একটা এক্সপ্রেশন তোমরা দেখতে পাবে যেটা তোমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। সেন্টেন্সটা আরেকবার পড়ে নাও। আফটার সেভারাল ডেজ ইন দ্য হসপিটাল প্রকাশ ওয়ান্টেড টু গো হোম, কয়েকটা দিন হসপিটাল থাকার পর প্রকাশের মনে হলো বা প্রকাশ চেয়েছিল বাড়ি যেতে, তাই সে ডাক্তারকে বললো কি হি ওয়াজ ফিলিং ইন দ্য পিঙ্ক, সে কি করছিল? ফিলিং ইন দ্য পিঙ্ক, অ্যান্ড দেয়ার ওয়াজ নো রিজন ফর হিম টু স্টে এনি লঙ্গার, এবং তার কাছে হসপিটাল থাকার আর কোনো কারণ ছিল না। তাহলে কোন এক্সপ্রেশনটাকে আমি ফোকাস করতে চাইছি, কোন ইডিয়াম বা কোন ফ্রেজটা? দেখো এখানে আছে, আমি এখানে লিখে রেখে দিয়েছি পরেরটাতে কি আছে, ইন দ্য পিঙ্ক। ইন দ্য পিঙ্ক মানে কি? ইন দ্য পিঙ্ক মানেটা কি এটাই তোমাদেরকে জানতে হবে। মানেটা দেখো পরের স্লাইডে আমি লিখে দিয়েছি। ইন দ্য পিঙ্ক মানে হচ্ছে ইন গুড হেলথ অর ইন গুড কন্ডিশন, মানে গুড হেলথে, সুস্বাস্থ্যে বা ভালো কন্ডিশনে থাকা, সুস্বাস্থ্যের মধ্যে থাকা বা ভালো কন্ডিশনে থাকা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ইন দ্য পিঙ্ক। পিঙ্ক মানেই গোলাপি, মানেই আমরা সেটাকে কি ধরে থাকি যে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে খুব সতেজ, ফ্রেশ। ইংরাজিতে আমরা লিখে রেখেছি কি ইন গুড হেলথ অর গুড কন্ডিশন, এরকম বোঝাতে গেলে সুস্বাস্থ্যের মধ্যে থাকা বা সুস্বাস্থ্য থাকা বা ভালো অবস্থার মধ্যে থাকা, এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য, এই মানেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি ইন দ্য পিঙ্ক। চলো নেক্সট দেখে নি কি আছে। দেখো কি আছে এরপর, রেস্টুরেন্ট স্ট্রাগল to attract customers and soon it was operating consistently in the raid. The restaurant struggled, রেস্টুরেন্টটা স্ট্রাগল করছিল, খুব সংঘর্ষ করতে হচ্ছিল, টু অ্যাট্রাক্ট কাস্টমার, কাস্টমারকে টানতে, ক্রেতাদেরকে টানতে তাকে খুব সংঘর্ষ করতে হচ্ছিল। অর্থাৎ কোনো ক্রেতা সেই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আসছিল না, তারা প্রচন্ড পরিশ্রম করছে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এবং কাস্টমার টানার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কাস্টমারকে টানতে পারছিল না, তাদেরকে খুব সংঘর্ষ করতে হচ্ছিল। অ্যান্ড সুন ইট ওয়াজ অপারেটিং কনসিস্টেন্টলি ইন দ্য রেড, এবং তার খুব শীঘ্রই দেখতে পাওয়া গেল যে এই রেস্টুরেন্টটা কিসের মধ্যে অপারেট করছে, ইন দ্য রেড। তাহলে দেখো এইখানে যে ইডিয়ামটা তোমাদের চোখে পড়ছে বা এক্সপ্রেশনটা বা ফ্রেজটা তোমাদের চোখে পড়ছে, সেটা হচ্ছে কি ইন দ্য রেড। এই এক্সপ্রেশনটাই কিন্তু তোমার এই সেন্টেন্সের বিউটিটাকে বাড়িয়ে দিচ্ছে, যে সুন ইট ওয়াজ অপারেটিং কনসিস্টেন্টলি ইন দ্য রেড, এবং দেখা গেল যে কনসিস্টেন্টলি এরপর এই রেস্টুরেন্টটা রেডের মধ্যে অপারেট করছে। ইন দ্য রেডটার মানেটা কি এটা আমি লিখে দিয়েছি, এরপরে তোমরা পেয়ে যাবে। দেখো দেখো আমি বলেই দিয়েছিলাম যে এক্সপ্রেশনটা হচ্ছে কি ইন দ্য রেড, এটাই হচ্ছে ইডিয়াম বা ফ্রেজ, এবং এটার মানেটা কি, এটার মানেটা দেখো তোমরা দেখতে পাবে কি লেখা আছে, ইন দ্য রেড। ইন দ্য রেড মানে হচ্ছে লুজিং মানি, মানে পয়সা বেরিয়ে যাচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে, পয়সা বেরিয়ে যাচ্ছে,
মানে হারিয়ে যাচ্ছে বা ক্ষতি হচ্ছে, নট মেকিং প্রফিট। এক কথায় বলতে গেলে কোনো প্রফিট হচ্ছে না, মানে লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই রকম কোনো কিছু কাজ যখন মানে ক্ষতির মধ্যে দিয়ে চলতে থাকে, কোনো একটা ব্যবসা মানে কোনো একটা অর্গানাইজেশন যখন ইন দ্য রেড হয়, তার মানে কি তার কোনো প্রফিট হচ্ছে না, সে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে বা তার টাকার ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। এই যে ক্ষতির সম্মুখীন হওয়া আর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়া বা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া বা প্রফিট না হওয়া, লাভ না হওয়া, এই রকম মিনিংটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি ইন দ্য রেড। আশা করি তোমাদের ভালো হয়েছে, বুঝতে পেরে গেছো। এরপর তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, ভুলে যেও না, লিখেই দিয়েছি, ডোন্ট ফরগেট, ভুলে না কিন্তু। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সাবস্ক্রাইব করো, ফলো করো। দেখো, লাইক, শেয়ার, ফলো আর থ্যাংক ইউটা বলে নি। আর তোমাদের আগে প্রথমেই যেটা বলেছিলাম যে আমার এই সেটআপটা তোমাদের ভালো লাগছে কিনা সেটা কিন্তু জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কোনো যদি চেঞ্জেস করতে হয়, তোমাদের যদি মনে হয় যে আর কিছু চেঞ্জেস দরকার আছে সেটআপের জন্য, লাইটের জন্য, মাইকের জন্য, সাউন্ডের জন্য, কোনো কিছু পড়ানোর টেকনিক নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আজকের জন্য